নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে এখন প্রায় সন্ধ্যেবেলা, তবে এখন তো গরম পড়ছে, সেই জন্য এখনো দেখুন ওই যে বাইরে এখনো আলো আছে, কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যে 8টা প্রায়। গরমকাল আসছে, এখন আস্তে আস্তে দিন বড় হচ্ছে, তাই 8টা সাড়ে 8টা এরকম অবধি দিনের আলো বাইরে থাকছে। আজকের ব্লগে আমরা ডিসকাস করব যে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে নামবার পর এখানে আপনারা কি কি ফর্মালিটিস পালন করবেন, আর তারপর ইমিগ্রেশন যখন হবে ইমিগ্রেশন অফিসারের সাথে আপনি কিভাবে ডিসকাস করবেন আপনার ইমিগ্রেশন প্রসেসটা। এখানে প্রথমে নেমে যেটা ফার্স্ট কাজ করতে হয়, আপনি যখন প্লেন থেকে নেমে বেরিয়ে আসছেন ওই প্যাসেজ ওয়ের মধ্যেই প্রথমেই দেখতে পারবেন কিছু মেশিন, লম্বা লম্বা মেশিন, কম্পিউটারের মতো, ওখানে মনিটর আছে। সেখানে আপনাকে আপনার প্রথম পাসপোর্টকে স্ক্যান করাতে হবে। নিচে একটা স্ক্যানার দেখতে পাবেন, সেখানে আপনার পাসপোর্টকে উল্টোভাবে প্লেস করে রাখবেন। সমস্ত ইনস্ট্রাকশন লেখা আছে, ওখানে অ্যাটেন্ডেন্টরাও থাকে, তারা হেল্প করে কিভাবে আপনাকে পাসপোর্টগুলো রাখতে হবে, কিভাবে কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তো ওইখানে প্রথমে আপনাকে পাসপোর্টটাকে স্ক্যান করতে হবে উল্টো করে। পাসপোর্টের যে ইনিশিয়াল পেজটা যেখানে আপনার আছে, তারপর ভিসা পেজ, তারপর লাস্ট পেজ, সমস্ত অ্যাড্রেসের সেগুলো উল্টো করে স্ক্যান করতে হবে। কিছু কোশ্চেন্স অ্যাপিয়ার করে ওই মনিটর, কম্পিউটারের মনিটরের স্ক্রিনে, ইংলিশে কিছু কোশ্চেন অ্যাপিয়ার করে। বেসিক কোশ্চেন, আপনি এখানে কতদিনের জন্য আসছেন, কি পারপাসে আসছেন, আপনার কি ভিসা, এই ধরনের কিছু বেসিক কোশ্চেন্স আপনাকে ওখানে জিজ্ঞেস করে ইংলিশে, আর আপনাকে সেখানে অ্যান্সার দিতে হয় ওই এতে কম্পিউটার স্ক্রিনে। তারপরে আপনাকে একটা ছবি তুলতে হবে, সেখানে ওখানে ছবির ক্যামেরা থাকে, আপনাকে জাস্ট ওখানে দাঁড়াতে হবে স্টিল হয়ে, আপনার হয়তো চশমাটাকে খুলে রাখতে হবে, তাহলে আপনার পুরো অরিজিনাল মুখটাকে দেখতে পাবে এবং আপনাকে একটা ছবি তুলতে হবে। ছবিটা তুলে হয়ে যাওয়ার পর আপনাকে সমস্তভাবে গ্রিন কালার একটা সিগন্যাল দেবে, একটা টিক মতো দেবে গ্রিন কালারের, তার মানে আপনার প্রসেসটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হচ্ছে। আপনি সেটা দেখে, একটা ইন্ডিকেশন দেখে আপনি বুঝতে পারবেন আপনার প্রসেসটা কমপ্লিট হলো কিনা। যদি কোনো অসুবিধা হয় ওখানে অ্যাটেন্ডেন্টরা থাকেই, তারা ঘোরাঘুরি করে, আপনি দেখলেই বুঝতে পারবেন তারা অ্যাটেন্ডেন্ট, তাদের থেকে আপনি সাহায্য নেবেন। আপনার এই প্রসেসটা হয়ে গেলে ওই মেশিনটা থেকে একটা স্লিপ দেবে, কাগজের স্লিপ, সেটা আপনাকে যত্ন করে রাখতে হবে আপনার পাসপোর্টের আর বোর্ডিং পাসের সাথে। এই প্রসেসটা কমপ্লিট করে আপনি আরো সামনের দিকে এগিয়ে আসবেন, আপনাকে দেখতে পাবেন ওপরে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনাকে কোন দিকে যেতে হবে সেটা ওখানে গাইডেন্স দেওয়া থাকবে। কোনো অসুবিধা হলে ওখানে যারা অ্যাটেন্ডেন্টরা থাকে বিভিন্ন স্পটে তাদের জিজ্ঞেস করবেন, করে আস্তে আস্তে আপনাকে আরো এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার পর আপনাকে একটা বড় হল ঘরের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। সেখানেও দেখবেন আপনি ওই একই মেশিন আগের বার যখন আপনি করলেন ওই রকম মেশিন ওখানে আছে। তো বাই চান্স আপনার যদি আগের জায়গাটায় প্রচন্ড ভিড় থাকে বা আপনি মিস করে যান ওই জায়গায়, তাহলে আপনি এখানে এসে ওই একই মেশিন পাবেন, সেখানে আপনাকে পাসপোর্ট স্ক্যান করাতে হবে আর একই প্রসেস ছবি তুলতে হবে, আপনাকে একটা ডকুমেন্টের ছোট্ট একটা স্লিপ দেবে। টরন্টো এয়ারপোর্ট যেহেতু খুব বিজি এয়ারপোর্ট, তাই প্রত্যেক জায়গাতেই আপনাকে ধৈর্য ধরে লাইন দিতে হবে কিছুক্ষণের জন্য। আপনি যে সময় আসুন না কেন দেখবেন সবসময় টরন্টো এয়ারপোর্ট খুব বিজি। এই স্ক্যান প্রসেসটা হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন একটা জায়গায় অনেকগুলো অফিসার, মানে ইমিগ্রেশন অফিসারের মতো অফিসার এখানে বসে আছে, লম্বা একটা থাকবে, ডেস্ক মতো থাকবে অনেকগুলো ডেস্কে। সেইটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ইমিগ্রেশন। সেখানে বেসিক্যালি ওরা স্ক্যান করে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কাছে ওয়ার্ক পারমিট না স্টাডি পারমিট, না আপনি কানাডিয়ান সিটিজেন, না আপনি কানাডিয়ান পিআর হোল্ডার, এই সেগ্রিগেশন গুলো ওখানে করা হয়। এটা একটা ফার্স্ট লেয়ার জাস্ট। এখানে যদি আপনার কানাডিয়ান সিটিজেন থাকে বা আপনি যদি পিআর হোল্ডার হন, তাহলে আপনাকে প্রথমে জিজ্ঞেস করে আপনাকে একটা অন্য রাস্তা দেখিয়ে দেবে, আপনি সেদিক দিয়ে এগিয়ে যাবেন। আর যদি আপনার প্রথমবার আসছেন, আপনার ওয়ার্ক পারমিট লাগবে বা স্টাডি পারমিট লাগবে, বা আপনি ভিজিটার ভিসায় আসছেন, আপনার একটা ভিজিটার রেকর্ড লাগবে, এই ধরনের ক্যান্ডিডেট যারা, তাদের জন্য আবার একটা ওই যে আপনি কাগজটা দিয়েছেন সেখানে একটা দাগ টেনে দেবে, নিয়ে আপনাকে একটা অন্য পথ দেখিয়ে দেবে, আপনাকে সেই দিকে যেতে হবে। তো এটা ফার্স্ট লেভেল অফ স্ক্যানিং হলো। এখানে জাস্ট সেগ্রিগেশনটা হলো আপনার ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট বা ভিজিটার রেকর্ড প্রথমবার লাগবে, নাকি আপনার অলরেডি পিআর কার্ড আছে বা আপনি অলরেডি সিটিজেন এখানকার, এই ডিভিশনটা হয়ে গেল। সেই অনুযায়ী দুটো আলাদা লেনে দুজনকে পাঠিয়ে দেওয়া হয়। এই ইমিগ্রেশনে অনেকটা ভিড় থাকতে পারে, আপনাকে ধৈর্য ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যখন আপনার টার্ন আসবে আপনাকে অফিসার ডেকে নেবে,
দেখে নিয়ে আপনাকে কিছু বেসিক প্রশ্ন করবে। আপনাকে প্রথমে আপনার পাসপোর্ট দিতে হবে। এখানে এই লাইনে যখন দাঁড়িয়ে থাকবেন তখন আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো এনেছেন সেগুলো খুব ভালো করে অ্যারেঞ্জ করে নেবেন। কিছু অরিজিনাল ডকুমেন্ট, কিছু জেরক্স কপি, এগুলোকে ভালো করে অ্যারেঞ্জ করে নেবেন যাতে আপনার দিতে সুবিধা হয়। অফিসার যখন ডাকবেন সাথে সাথে সেটা বার করে দেখাতে পারেন, বেশি সময় আপনার লাগবে না। তাহলে আপনি সেভাবে করে অ্যারেঞ্জ করে নেবেন। আর আপনারা যদি একটা ফ্যামিলিতে আসে তো সব ফ্যামিলি সমস্ত মেম্বারকে এক জায়গায় রাখবেন, এক জায়গায় দাঁড়াবেন এবং আপনারা একসাথেই যেতে পারেন অফিসারের কাছে অ্যাজ এ ফ্যামিলি, কারণ আপনারা সব একসাথেই আছেন, একসাথেই যাবেন অ্যাজ এ ফ্যামিলি। যদি খুব বড় ফ্যামিলি না হয় তাহলে একসাথেই অফিসারের কাছে গিয়ে যেতে পারেন যখন অফিসার আপনাকে ডাকবে। এখানে যখন অফিসারের সামনে কথা বলবেন প্রথম শর্ত হলো আপনাকে খুব কনফিডেন্ট থাকতে হবে। আপনি একটা পারপাস নিয়ে এখানে এসছেন, আপনার পারপাসে আপনি স্টিক থাকবেন। কি করতে আপনি এখানে এসছেন, কেন এসছেন, এই ধরনের প্রশ্নই করা হবে। কোনো কমপ্লিকেটেড প্রশ্ন করবে না অফিসার। আর আপনিও কোনো কমপ্লিকেটেড ওয়েতে কোনো উত্তর দেবেন না। স্ট্রেট প্রশ্ন করবেন, স্ট্রেট উত্তর দেবেন। কোনো রকম এদিক ওদিক কোনো কথা ঘোরাবেন না, একদম স্ট্রেট কথা বলবেন এবং খুব শর্টে অ্যান্সার দেবেন। খুব বড় করে কোনো স্টোরি বা এই ধরনের কোনো গল্প আপনি বলবেন না। তো ওরা যে বেসিক প্রশ্নগুলো সাধারণত করে যে আপনি কেন এসেছেন, কতদিনের জন্য এসেছেন, কেন কানাডা এসেছেন, কোন দেশ থেকে এসেছেন, তা আপনি আপনার মতো বলে আপনি যদি ইন্ডিয়া বা বাংলাদেশ বা ওই ধরনের কান্ট্রিগুলো থেকে আপনি আসেন তাহলে আপনার সোর্স কান্ট্রি যেখান থেকে আপনি এসেছেন তার কথা বলবেন। এখানে কেন এসেছেন, এখানে যদি আপনি জব করতে আসেন তাহলে জব করতে আসছেন বলবেন। যদি স্টাডি পারপাসে আসেন তাহলে স্টাডির কথা বলবেন, যে কোথায়, কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ, কতদিনের আপনার স্টাডি কোর্স, এগুলো আপনি খুব হ্যান্ডি রাখবেন, মানে মাথায় রাখবেন যে আপনার কোর্সের নাম, কতদিনের জন্য আপনার কোর্স, বা আপনি যদি জব করতে আসেন কোন কোম্পানির হয়ে করতে এসেছেন, তার অ্যাড্রেস কোথায়, আপনি যেখানে আপনি থাকবেন তার আপনার কোথায় অ্যাড্রেস, কোথায় এসে উঠবেন। আপনি যদি কোনো হোটেলে থাকেন প্রথমে হোটেলের নাম কি, হোটেলের অ্যাড্রেস কি। আপনি যদি কোনো বন্ধুর বাড়িতে থাকেন প্রথমে বা আত্মীয়র বাড়িতে থাকেন প্রথমে, তার অ্যাড্রেস কি, কোথায় সেখানে সেটা। বা কোনো যদি আপনি অলরেডি আপনি অ্যারেঞ্জ করে ফেলেন আপনার থাকবার জায়গা, মানে আপনি কোনো যদি লিজ নিয়ে থাকেন বা কোনো রেন্টাল অ্যাপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তাদের যদি পেপার থাকে সেই পেপার দেখাতে পারেন যে আপনি এইখানে গিয়ে উঠবেন। এইগুলো আপনাকে গুছিয়ে বলতে হবে। যদি জব করতে আসেন, চাকরি করতে আসেন, তাহলে কোথায় করতে আসছেন সেটা তো বলতেই হবে। আপনার রোল কি রোলে আপনি কাজ করতে আসছেন, আপনি ইন্ডিয়া বা বাংলাদেশে যখন ছিলেন তখন কি রোলে কাজ করতেন, কত বছর আপনার অলরেডি চাকরি হয়েছে, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স, সেইগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। মানে বেসিক্যালি আপনি যখন অ্যাপ্লিকেশনটা করেছিলেন তখন যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন আপনার সেই ইনফরমেশনের সাথে আপনার নতুন যে উত্তরগুলো আপনি ওখানে দাঁড়িয়ে দিচ্ছেন সেগুলোই ওরা ট্যালি করে। তাই আপনি যখন অ্যাপ্লিকেশনটা করেছিলেন যা আপনি অ্যাপ্লিকেশন ফর্মে লিখেছিলেন সেগুলো একবার দেখে নেবেন আগে, যখন আপনি প্লেনে আছেন বা প্লেনে ওঠার আগে, যাতে আপনি ওই রকম অ্যান্সারই এখানে দেন, খুব বেশি ভ্যারি না করে। কেন ওইটাই ওরা ট্যালি করে, ওদের কাছে তো ওই ইনফরমেশনটাই আছে। আপনার অ্যাকচুয়াল ইনফরমেশন আপনি যদি সেটা ডিফার করে আপনার অ্যাপ্লিকেশনের সাথে, সেইটা তো আর ওদের কাছে নেই। তো এই অ্যাপ্লিকেশনে যা আপনি দিয়েছিলেন যে অ্যান্সার আর আপনাকে নতুনভাবে যে কোশ্চেনটা করছে তার যে অ্যান্সার, এই দুটো যেন ম্যাচ করে বা কাছাকাছিও যেন হয়, একদম খুব ডিফার না করে, সেইভাবেই আপনি অ্যান্সারগুলো দেবেন এবং স্ট্রেট অ্যান্সার দেবেন, কনফিডেন্ট হয়ে স্ট্রেট অ্যান্সার দেবেন। আপনি ঘাবড়ে যাবেন না, এরা কোনো কঠিন কোশ্চেন কিছু করে না বা অন্য ধরনের কোনো মানে আপনাকে না অ্যালাউ করার জন্য যে ধরনের প্রক্রিয়াগুলো করা যায় সেই রকম কিছু করে না। আপনাকে অ্যালাউই ওরা করতে চায়, কিন্তু আপনাকে আপনি সঠিক ব্যক্তি কিনা, সঠিক পারপাসে এই দেশে আসছেন কিনা সেইগুলোই যাচাই করে নেয়। এছাড়া আপনার যখন এই জব বা কলেজ ওরিয়েন্টেড প্রশ্ন ছাড়া আপনি কি জিনিস নিয়ে আসছেন, কোন রকম ইলিগাল কোনো আইটেম যেগুলো কানাডাতে ইলিগাল, যেমন কোনো আর্মস বা আপনার কাছে সেটার কোনো লাইসেন্স নেই, বা কোনো ধরনের খাবার যেগুলো এখানে অ্যালাউড নয় সেই ধরনের কিছু খাবার নিয়ে আসছেন কিনা। মোস্টলি কুকড ফুড এখানে অ্যালাউড না। আপনি চাকরি করতে আসুন বা আপনি স্টাডি করতে আসুন বা আপনি বেড়াতেই আসুন ভিজিটার ভিসা হিসাবে, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কত কানাডিয়ান ডলার টাকা, মানে কানাডিয়ান ডলারের অ্যামাউন্ট ক্যারি করছেন। তো আপনি যদি কোনো টাকা ক্যারি করেন, ডেফিনেটলি আপনি যদি বেড়াতে আসেন আপনাকে তো ক্যারি করতেই হবে। এছাড়া অন্য পারপাসেও যদি আপনি জব করতে আসেন আপনার কোম্পানি থেকে, বা আপনি নিজেই কিছু কানাডিয়ান ডলার ভাঙিয়ে ইন্ডিয়া থেকে এখানে আনতে পারেন, সেই অ্যামাউন্টটা আপনি নোট করে রাখবেন যে কত টাকা কানাডিয়ান ডলারে আপনার কাছে আছে।
সেটা ওরা জিজ্ঞেস করতে পারে। আর আপনি যদি বেড়াতে আসেন তাহলে সেটা তো খুব ভালো করেই ওরা জিজ্ঞেস করবে যে আপনি কতদিনের জন্য বেড়াতে আসছেন এবং তার অনুপাতে যে আপনি টাকার অ্যামাউন্টটা বলছেন সেটা ট্যালি করছে কিনা। ধরুন আপনি 15 দিনের একটা ট্যুরের প্ল্যান বলছেন যে আপনি 15 দিন এখানে থাকবেন, 15 দিন বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন, অথচ আপনি বলছেন আপনার কাছে $1000 কি $2000 আছে। সেইটা তো খুব একটা মানে লেজিটিমেট অ্যান্সার নয়। তো আপনাকে একটা সোর্স দেখাতে হবে। যদি আপনি সত্যি অত টাকাই আপনার কাছে ক্যারি করেন সেই মুহূর্তে, পরবর্তীকালে আপনার টাকা কিভাবে আপনার পেতে পারেন তার একটা ইনফরমেশন আপনাকে দিতে হতে পারে। যে আপনি কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ক্যারি করছেন যেটা থেকে আপনি পরবর্তীকালে টাকা লাগলে আবার আপনি তুলে নিতে পারবেন। সেই ধরনের কোনো লেজিটিমেট অ্যান্সার আপনাকে দিতে হবে, মানে আপনাকে কনভিন্স করতে হবে যে আপনার কাছে যথেষ্ট ফান্ড আছে, সেই জন্যই আপনি এখানে বেড়াতে এসেছেন এবং এখানে বেড়াতে গেলে যে সমস্ত টাকা যেখানে যখন লাগবে আপনার কাছে সেই ক্ষমতা আছে, আপনি সেটাকে বিয়ার করতে পারবেন, কস্টটাকে বিয়ার করতে পারবেন। সেইটাকে আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। এবার বলি স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসায় যারা আসছেন। ধরুন আপনার স্পাউস অলরেডি এখানে কানাডায় আছেন, আপনি তাকে জয়েন করবার জন্য এখানে আসছেন বা তার সাথে দেখা করবার জন্য আপনি এখানে আসছেন। সেক্ষেত্রে যে ধরনের প্রশ্নগুলো করে তা আপনার ব্যাপারে প্রশ্ন তো করেই, এছাড়া আপনার স্পাউসের ব্যাপারেও প্রশ্নগুলো করে। মানে আপনার স্পাউস এখানে কতদিন আছে, কি করছে, মানে সেই এখানে জব করে, কোথায় জব করছে, কি রোলে জব করছে, আপনার স্পাউসের ইয়ারলি বা মান্থলি ইনকাম কত। আপনি ডেফিনেটলি আপনার স্পাউসের পে স্লিপের কপি আপনি সঙ্গে রাখবেন, যেটা আপনি দেখাতে পারেন যে আপনার স্পাউসের কাছে যথেষ্ট ফান্ড আছে আপনাকে স্পন্সর করার জন্য, সেটা আপনি সঙ্গে রাখবেন। এছাড়া যদি তার ব্যাংক স্টেটমেন্ট, এখানকার কানাডিয়ান ব্যাংক স্টেটমেন্ট যদি সঙ্গে রাখতে পারেন সেটাও ভালো। আপনি সেটা দেখাতে পারেন যে আপনার স্পাউসের কাছে সেই যথেষ্ট পরিমাণ ফান্ড আছে যে আপনাকে স্পন্সর করার জন্য। আর কোথায় অ্যাড্রেস, কোথায় সেখানে কোথায় গিয়ে আপনি উঠবেন, আপনার স্পাউস কোথায় থাকেন, কনফিডেন্টের সাথে এই কথাগুলো আপনাকে বলতে হবে। যারা স্টুডেন্ট হিসাবে আসছো তোমাদের কলেজের সমস্ত ডকুমেন্ট সেগুলো তুমি কোনো হ্যান্ডি রাখবে। কলেজের নাম, কলেজের অ্যাড্রেস, কলেজে একটা LOA ডকুমেন্ট থাকে, সেই LOA ডকুমেন্ট, আর কতদিনের কোর্স, কি কোর্সের নাম, কোর্সের পরে কি করবে, খুব ফিউচার প্ল্যান করে বলবে না। তুমি এখানে পড়াশোনা করতে এসছো, সেই পারপাসেই এখানে আসছো এবং কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি তোমার দেশে ফিরে যাবে, এইরকম ভাবেই বলবে। হয়তো তোমার অন্য প্ল্যান থাকতে পারে যে এখানে তুমি ওয়ার্ক পারমিট বার করে এখানে তুমি থাকবে, তুমি এখানে কাজ করবে, কিন্তু অত ফিউচারের প্ল্যান তুমি এখানে বলতে যাবে না। তুমি এখন আসছো পড়াশোনা করতে, তুমি পড়াশোনার ব্যাপারেই বলবে এবং পড়াশোনা শেষ হয়ে গেলে যতদিনের তোমার কোর্স, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যতদিনের কোর্সটা কমপ্লিট করার পর তুমি তোমার নিজের দেশে আবার ফিরে যাবে, এইরকম ভাবেই বলবে। সমস্ত প্রশ্ন উত্তরের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলে এই ইমিগ্রেশন অফিসার তোমাকে আইদার ওয়ার্ক পারমিট দেবে যদি তুমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করে থাকো, বা স্টাডি পারমিট দেবে স্টাডি পারমিট করা থাকলে, বা তুমি যদি ডিপেন্ডেন্ট ভিসায় আসো, ভিজিটার ভিসায় আসো, তাহলে সেই ধরনের ভিজিটারের যে কাগজগুলো হয়, ভিজিটার রেকর্ড বলে, সেই ধরনের একটি কাগজ দেবে। এই ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট বা ভিজিটার রেকর্ড, এটা ডিটেলস গুলো মিলিয়ে দেখে নেবে, তোমার সমস্ত ডিটেলস যেন ঠিক থাকে। তুমি যদি ওয়ার্ক পারমিটে আসো, ওয়ার্ক পারমিট পেয়ে থাকো হাতে, তাহলে তুমি কোন কোম্পানিতে কাজ করছো, তার এরিয়া কি, কোন এরিয়ার জন্য বলেছে যে তুমি কাজ করতে অনুমতি দিয়েছে, বা তোমার পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, যা যা ওখানে ডকুমেন্টে লেখা থাকছে, কত ডেট অবধি দিয়েছে। অনেক সময় তোমার পাসপোর্ট যতদিন আছে ততদিনও দিয়ে দিতে পারে ওয়ার্ক পারমিট, বা তোমার ভিসা যতদিন আছে ততদিনও দিয়ে দিতে পারে ওয়ার্ক পারমিট। এটা ডিপেন্ড করে। জেনারেলি যতদিন তোমার ভিসা আছে ততদিনেরই ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট বা এগুলো সব দেয়। আর অনেক সময় কি করে তার বেশিও ছাড়িয়েও দেয়। তো যাই দিক সেটা তোমার দেখে নেবে। কোন রকম মিসম্যাচ, কোন রকম তোমার যদি মনে হয় যেটা ভুল হয়েছে, ওইখানেই আবার ওই অফিসারকে অ্যাপ্রোচ করে রেকটিফিকেশন প্রসেসটা করে নেবে। কারণ পরে রেকটিফিকেশন করাটা অনেক প্রবলেমেটিক, তখন আবার নতুন করে অনেক কিছু প্রসেস করতে হয়। তাই ওইখানেই স্পটে দাঁড়িয়ে ভালো করে চেক করে, ওই যদি কিছু গন্ডগোল থাকে, কোনো কিছু মিসম্যাচ হয়, তাহলে এই অফিসারের সাথে কন্ট্যাক্ট করে আবার তুমি রেকটিফিকেশনটা করে নেবে। বা তোমার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু তোমার সন্দেহ লাগছে যে এটা ঠিক নয়, তোমার যদি কিছু ক্ল্যারিফিকেশন দরকার হয়, সেটাও তুমি ওই অফিসারকে আবার অ্যাপ্রোচ করে নেবে ওইখানে দাঁড়িয়ে। একবার ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট বা ভিজিটার রেকর্ড পেয়ে যাওয়ার পর আপনার প্রসেস কমপ্লিট হয়ে গেল, আপনি কানাডায় প্রবেশ করতে এখন কোনো বাধা থাকছে না, আপনি ইজিলি কানাডায় প্রবেশ করতে পারেন। তো আর কোনো টেনশন নেই, আর কোনো চাপ নেই। তো এইবার আপনি সেই হল থেকে বেরিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারেন।
এখানে একটা কথা বলে রাখি, কানাডায় একটা প্রসেস আছে সিন, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার। যারা ওয়ার্ক পারমিটে আসছো বা স্টাডি পারমিটে আসছো তাদের হয়তো সিন নাম্বারটা লাগতে পারে। স্টাডি পারমিটে লাগে না, ওয়ার্ক পারমিটে মোস্টলি লাগে। তো ওয়ার্ক পারমিট যাদের আসছো তারা সিন নাম্বারটা ওইখানেই সার্ভিস কানাডার অফিস আছে, সেখানে তুমি করে নিতে পারো এয়ারপোর্টের মধ্যেই। এটা একটু খোঁজ করে নিও, তাহলে তোমাকে পরে আবার সার্ভিস কানাডার অফিসে গিয়ে সিন নাম্বার করতে হবে না, ওখানেই তুমি এয়ারপোর্টের মধ্যে ব্যাপারটা করে নিতে পারো। সেই অফিসটা খোলা আছে কিনা সেটা দেখে নিও, দেখে নিয়ে পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যেই সার্ভিস কানাডার অফিসে গিয়ে সিন নাম্বারটা ওখানেই জোগাড় করে নিও। এটা একটা প্রসেস, আমি একটা সেপারেট ভিডিও করেছি সিন নাম্বারের জন্য কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে পেতে পারো। তারপরে ওই ভিডিওটা দেখে নিও, তাহলে ওই ডিটেলসটাও জানা থাকবে। যদি পসিবল হয়, যদি সেটা খোলা থাকে, চেষ্টা করো ওইখানেই সিন নাম্বারটা জোগাড় করে নিতে। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে সিন নাম্বারটাও যদি তুমি পেয়ে যাও খুবই ভালো, নাহলে সিন নাম্বার পরে আবার করা যায় সার্ভিস কানাডার অফিসে গিয়ে, কোনো সমস্যা নেই। তারপরেই তুমি তোমার ব্যাগেজ, যে ব্যাগে যেখানে বেল্ট গুলো আছে আপনার ব্যাগগুলো, সেইখানে তোমাকে আসতে হবে। যেহেতু এই প্রসেসগুলো করতে তোমার অনেকটা সময় লেগে যাচ্ছে, তাই যথারীতি যে বেল্টে তোমার ব্যাগগুলো আসার কথা ট্রেনের মধ্যে জানিয়ে দিয়েছিল, সেখানে এখন আর সেই ব্যাগগুলো তুমি পাবে না। সেগুলো পেতে হলে তোমাকে ওখানে খোঁজ করতে হবে যে এই ট্রেনে আমি এসেছি, তোমাকে বোর্ডিং পাসে যে এটা দেখাতে হবে এর ব্যাগগুলো কোথায় আছে। জেনারেলি ওরা ওই ব্যাগের যে এগুলো থাকে, বেল্টগুলো থাকে, যে বিশাল বড় একটা হল ঘর, তারই এক পাশে ব্যাগগুলোকে স্ট্যাক করে রাখে, যেগুলো ওখান থেকে কেউ কালেক্ট করেনি ওই বেল্ট থেকে। সেইখানে গিয়ে তোমাকে তোমার ব্যাগটা খুঁজে নিতে হবে। জেনারেলি এখানে ব্যাগ মিসিং হয় না, তাও ওখানে যদি কোনো রকম অসুবিধা হয় তোমাকে যা প্রসেস, ব্যাগ মিসিং এর যে প্রসেস সেটা ফলো করতে হবে। কিন্তু জেনারেলি তুমি ওখান থেকে ব্যাগগুলো সব আলাদা করেই রাখা থাকে, সেখান থেকে তুমি ব্যাগ কালেক্ট করতে পারো। এই ব্যাগ কালেকশন হয়ে যাওয়ার পর এইবার তুমি কানেক্টিং ফ্লাইট তোমার থাকে, তোমাকে অন্য কোনো জায়গায় যেতে হতে পারে, এইবার সেই দিকে তুমি যেতে পারো। বা তুমি যদি টরন্টোতেই এসে থাকো, এইবার টরন্টোতে তোমাকে এক্সিট গেটের জন্য তোমাকে সেদিকে যেতে হবে। আজকের ভিডিওর ইনফরমেশন গুলো আশা করি আপনাদের কাজে লাগবে, এই প্রসেসটা স্মুথ করার জন্য সাহায্য করবে। আর আপনি কোনো টেনশন করবেন না, এই ধরনের প্রসেস এই রকমই হয়, এই ধরনেরই প্রশ্ন করে। কনফিডেন্ট হয়ে সমস্ত অ্যান্সার গুলো দেবেন, আর যে পারপাসে এসছেন সেটাই মাথায় রাখবেন, সেই রকম ভাবেই অ্যান্সার গুলো দেবেন। কোনো এদিক ওদিক বেদিক করবেন না, কোশ্চেন গুলোকে নিয়ে বেশি কমপ্লেক্স করে দেবেন না, তাহলে ওরা অন্যরকম অনেক রকম প্রশ্ন করতে থাকে একের পর এক, তখন আরো আপনি টেনশনে পড়ে যাবেন, আপনার কনফিউজ লাগবে আরো। তাই স্ট্রেট কোশ্চেনে স্ট্রেট অ্যান্সারই দেবেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কানাডায় সুস্থভাবে ট্রাভেল করবেন। আজকের মতো টাটা।